বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচ্য বিষয় বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। এই অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে, অর্থাৎ এই অধ্যায়ের আমরা বিশেষ করে প্লান্ট অ্যাসেট যেগুলো সেগুলোর জাবেদা এবং সেগুলোর অবচয় কিভাবে নির্ণয় করব, তাছাড়া প্রাকৃতিক সম্পদের হবে শূন্যকরণ, তাছাড়া অস্পর্শনীয় সম্পদ যেগুলো আছে সেগুলোর হবে অবলোপন, অ্যামোর্টাইজেশন। তাহলে প্লান্ট অ্যাসেট যে সকল সম্পত্তি দীর্ঘমেয়াদের জন্য ক্রয় করা হয় অথবা বিনিয়োগ করা হয় সেগুলো হচ্ছে প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেটের আমরা কি করব, সেখানে ডেপ্রিসিয়েশন নির্ণয় করব, অবচয় নির্ণয় করব। আর যেগুলো প্রাকৃতিক সম্পদ সেগুলোর ক্ষেত্রে হবে ডিপ্লিশন, অর্থাৎ শূন্যকরণ হবে। আর যেগুলো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, অস্পর্শনীয় সম্পদ, সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যামোর্টাইজেশন অথবা অবলোপন নির্ণয় করব। এখন একটি সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে অর্জন মূল্য নির্ণয় করব। অর্থাৎ পারচেজ প্রাইস এর সাথে খরচ থাকতে পারে শিপিং চার্জ অথবা শিপিং এক্সপেন্স থাকতে পারে, এরপর থাকতে পারে ক্যারিং এক্সপেন্স অথবা পরিবহন খরচ বা বহন খরচ থাকতে পারে। এছাড়া সংস্থাপন ব্যয় থাকতে পারে। তাহলে একটি সম্পদ ক্রয় মূল্যের সাথে যে সকল খরচগুলো আছে ওই সকল খরচগুলো যোগ করে অর্জন মূল্য অথবা কস্ট প্রাইস নির্ণয় করব। তারপর কস্ট প্রাইস থেকে ভগ্নাবশেষ মূল্য, স্যালভেজ ভ্যালু অথবা রিসিডুয়াল ভ্যালু বিয়োগ করে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব। ডেপ্রিসিয়েবল কস্ট, অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্যকে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করে অথবা ইউজফুল লাইফ দ্বারা ভাগ করে প্রতি বছরের অবচয় নির্ণয় করব। এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড অথবা সরলরৈখিক পদ্ধতিতে। তাহলে আমাদের প্রথম হচ্ছে অর্জন মূল্য নির্ণয় করা একটি সম্পদের, তারপর হবে অবচয়যোগ্য মূল্য। তো সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। যেমন এখানে কস্ট প্রাইস অফ অ্যাসেটস, কস্ট প্রাইস অফ অ্যাসেটস যখন আমরা নির্ণয় করব, অ্যাসেটস বলতে এখানে সম্পত্তির নামটি লিখব। যদি এখানে ইকুইপমেন্ট থাকে ইকুইপমেন্ট লিখব, ফার্নিচার থাকলে ফার্নিচার লিখব। সেক্ষেত্রে পারচেজ প্রাইস এটা থাকবে কি ক্রয় মূল্য, তার সাথে আদার এক্সপেন্স, আদার্স এক্সপেন্সের মধ্যে আসবে বিশেষ করে শিপিং চার্জ যদি থাকে প্রশ্নে, তাহলে পারচেজ প্রাইসের সাথে কি করব, যোগ করব। সেটিং চার্জ বা সেটিং এক্সপেন্স থাকলেও কি করব, যোগ করব। এরপর আছে ইনস্টলেশন এক্স চার্জ অথবা এক্সপেন্স যদি থাকে সংস্থাপন ব্যয়, ইনস্টলেশন এক্সপেন্স অথবা চার্জ যদি থাকে যোগ করব। ইন্স্যুরেন্স এক্সপেন্স তাও কি করব, যোগ করব। ক্যারিং কস্ট অথবা ইম্পোর্ট ডিউটি সেক্ষেত্রে কি করব, পারচেজ প্রাইসের সাথে যোগ করে কস্ট প্রাইস অফ অ্যাসেটস নির্ণয় করব।
তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কস্ট প্রাইস নির্ণয় করা, যে সম্পত্তি দেওয়া থাকবে তার কস্ট প্রাইস নির্ণয় করব। পরবর্তীতে আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করব, অবচয়যোগ্য মূল্য, অর্থাৎ নির্দিষ্ট যে সময় থাকবে ব্যবহার উপযোগী সময়ের মধ্যে যেগুলোকে আমরা বন্টন করব সেটা হচ্ছে কি অবচয়যোগ্য মূল্য। কস্ট থেকে অর্থাৎ কস্ট প্রাইস থেকে স্যালভেজ ভ্যালু অথবা রিসিডুয়াল ভ্যালু ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে ডেপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করব আমরা। তারপর ডেপ্রিসিয়েশন পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর কি অবচয় সেটা নির্ণয় করব ডেপ্রিসিয়েবল ভ্যালুকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করব। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করা। এরপরে আমরা যদি ডেপ্রিসিয়েশন রেট নির্ণয় করতে হলে 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ নির্ণয় হবে, অথবা আমরা 1 মাইনাস রুট ওভার এন, এন বলতে আয়ুষ্কাল, স্যালভেজ ভ্যালুকে কস্ট দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করেও নির্ণয় করতে পারবো। তারপর অথবা নির্ণয় করা যাবে ডেপ্রিসিয়েশন পার ইয়ারকে ডেপ্রিসিয়েবল ভ্যালু দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলো আমরা কি করতে পারবো অবচয়ের হার নির্ণয় করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে টুয়াইস অথবা ডাবল, ডিক্লাইনিং অথবা রিডিউসিং মেথডে যদি অবচয় বলা হয় সেক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয়ের হার থাকবে তার দ্বিগুণ হবে। রেট অফ ডেপ্রিসিয়েশন, অবচয়ের হার 100%কে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করব, 2 দ্বারা গুণ করব, অথবা স্ট্রেট লাইন মেথড অথবা সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয়ের হার থাকবে তাকে 2 দিয়ে গুণ করে আমরা ডাবল, রিডিউসিং, ব্যালেন্স মেথডে অবচয়ের হার নির্ণয় করতে পারি। এরপর সাম অফ দ্য ইয়ার ডিজিট, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয়। সেক্ষেত্রে সাম অফ দ্য ইয়ার ডিজিট নির্ণয় করব n ইন্টু n প্লাস 1/2, n বলতে আয়ুষ্কাল যত বছর থাকবে তা বসবে, এভাবেও নির্ণয় করতে পারি। অথবা যত বছর দেওয়া থাকবে ততকে ক্রমান্বয়ে অর্থাৎ হ্রাস করে অর্থাৎ বড় থেকে ছোট আকারে যোগ করেও নির্ণয় করতে পারি সেক্ষেত্রে। তারপর বুক ভ্যালু নির্ণয় করার নিয়ম হচ্ছে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ যাবে বুক ভ্যালু, আর বুক ভ্যালু থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে লাভ হবে, আর বিক্রয় মূল্য কম হলে হবে ক্ষতি। তাহলে বুক ভ্যালু সমান হচ্ছে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবার গেইন হবে সেলস ভ্যালু থেকে বুক ভ্যালু বিয়োগ করব, আর লসের ক্ষেত্রে বুক ভ্যালু থেকে সেলস ভ্যালু বিয়োগ করব। এই অংশটা হচ্ছে আমাদের বিশেষ করে অবচয় নির্ণয়ের জন্য অতি প্রয়োজন। এখন হচ্ছে এই অধ্যায়ে যদি প্রয়োজনীয় জাবেদার কথা বলা হয় সেক্ষেত্রে জার্নাল এন্ট্রিজগুলো হবে, প্রথম হচ্ছে সম্পদ ক্রয়ের জাবেদা। সম্পদ ক্রয় করলে আমরা জানি সম্পদ বৃদ্ধি পায়, তাহলে সংশ্লিষ্ট সম্পদ কি হবে ডেবিট, অর্থাৎ পার্টিকুলার অ্যাসেটস ডেবিট। এখানে যদি ল্যান্ড থাকে ল্যান্ড ডেবিট হবে, ইকুইপমেন্ট থাকলে ইকুইপমেন্ট ডেবিট হবে, ফার্নিচার থাকলে ফার্নিচার কি হবে ডেবিট হবে।
তাহলে পার্টিকুলার অ্যাসেট বলতে যে সম্পদ থাকবে ওই সম্পত্তি আমরা ডেবিট করব, আর ক্যাশ ক্রেডিট করব, আর যদি চেকের মাধ্যমে হয় ব্যাংক ক্রেডিট করব, আর যদি এটা ধারে হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট পেয়েবলকে কি করব, পেয়েবলকে ক্রেডিট করব। তাহলে প্রথম হচ্ছে সম্পদ ক্রয়ের জাবেদা হবে। তারপর আসবে ওই সম্পত্তি যখন 1 বছর অথবা যে একটা নির্দিষ্ট সময় শেষে কি করতে হবে, অবছর ধার্য করতে হবে। তাহলে অবছরে যখন আমরা ধার্য করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে। তাহলে অবছরে ধার্য করব, আর অবছর একটি অস্থায়ী হিসাব, এর জন্য এটাকে কি করতে হবে, বছর শেষে এটার ক্লোজিং জাবেদা দিতে হবে। তো ক্লোজিং জাবেদা হবে, যেহেতু অবশ্যই ডেবিট হয়েছে এখন হবে ক্রেডিট। তাহলে ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে ক্রেডিট। এই দুটি জাবেদা প্রতি বছর হবে, অবশ্যই ধার্য করা এবং অবশ্যইকে কি করা, বন্ধ করা। এরপর কোনো সম্পত্তি যদি বিক্রয় করা হয় সেক্ষেত্রে আরেকটি জাবেদা আসবে, জাবেদা হবে যে যত টাকায় বিক্রি করা হবে, ক্যাশ অথবা ব্যাংক অথবা অ্যাকাউন্ট রিসিভেবল। নগদ হলে ক্যাশ হবে, চেকের মাধ্যমে হলে ব্যাংক হবে, ধারে বা বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট। আর যে সম্পত্তিটি বিক্রি করা হলো ওই সম্পত্তির যে পুঞ্জীভূত অবচয় আছে তাকে ডেবিট করব, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট হবে। আর ওই সম্পত্তি যদি লসে বিক্রি করা হয় লস হবে ডেবিট, আর যদি লাভে বিক্রি করা হয় গেইন হবে ক্রেডিট। আর সম্পত্তি বিক্রি করলে ওই সম্পত্তিটাই হবে ক্রেডিট। তাহলে আমাদের এই জাবেদাগুলো, পরবর্তীতে যদি এখানে লাভ অথবা ক্ষতি থাকে তাকেও কি করতে হবে, ক্লোজ করতে হবে সমাপনী জাবেদার মাধ্যমে। তাহলে এখানে এই জাবেদাগুলো আমরা কি করব, বিশেষ করে দেব। বিবিএ সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর প্লান্ট অ্যাসেট অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 2019 সালের একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে 2017 সালের জানুয়ারির 1 তারিখে ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে, অর্থাৎ ইন 2017 জানুয়ারি 1 ইকুইপমেন্ট পারচেজ টাকা 1,60,000, অর্থাৎ একটি ইকুইপমেন্ট ক্রয় করা হলো 1,60,000 টাকা দ্বারা। ইউজফুল লাইফ আয়ুষ্কাল 4 ইয়ার্স, অর্থাৎ আয়ুষ্কাল দেওয়া আছে 4 বছর। রিসিডুয়াল ভ্যালু অথবা সেলভেজ ভ্যালু 8,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 8,000 টাকা। আর ইউজফুল লাইফ 8,000 আওয়ার্স, অর্থাৎ এটা ঘন্টা পদ্ধতিতে যখন অবচয় করব এই সম্পত্তিটি টোটাল 8,000 আওয়ার্স, 8,000 ঘন্টা চলবে। অ্যান্ড ইউজড 2,000 আওয়ার্স ইন 2017 সালে এটা 2,000 ঘন্টা ব্যবহার করা হয়। যখন ইউনিটস অফ আওয়ার্স পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করব 2017 সালে 2,000 ঘন্টা অবচয় আমরা কি করব, নির্ণয় করব। এখন এভাবে প্রশ্ন দেওয়া থাকবে। এখন এই প্রশ্ন থেকে বলবে স্ট্রেট লাইন
মেথডে অবক্ষয় নির্ণয় করতে হবে, অর্থাৎ সরল রৈখিক পদ্ধতি, অথবা লেখা থাকবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবক্ষয় নির্ণয় করো, অথবা লেখা থাকবে সাম অফ ইয়ার ডিজিট বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবক্ষয় নির্ণয়, অথবা লেখা থাকবে ইউনিটস অব আওয়ার্স ঘন্টা পদ্ধতিতে অবক্ষয় নির্ণয়। সেক্ষেত্রে যে পদ্ধতিতে অবক্ষয় নির্ণয় করতে বলবে আমরা ওভাবে নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে সরল রৈখিক নিয়মে শিখব, স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতিতে অবক্ষয় নির্ণয়। তো সর্বপ্রথম আমরা এই সম্পত্তির কস্ট প্রাইস বলতে এখানে তো দেওয়া আছে আর আনুষঙ্গিক কোনো খরচ নেই, তাহলে স্ট্রেট লাইন মেথডে করব। স্ট্রেট লাইন মেথড সরল রৈখিক পদ্ধতিতে। তো সর্বপ্রথম লাগবে আমাদের কস্ট প্রাইস নির্ণয় করতে হবে। কস্ট প্রাইস অফ ইকুইপমেন্ট সমান, তাহলে এখানে কস্ট প্রাইস দেওয়া আছে টাকা 1,60,000 টাকা। এরপর আমাদের নির্ণয় করতে হবে ডেপ্রিসিয়েবল ভ্যালু। তাহলে প্রথমে কস্ট প্রাইস অফ ইকুইপমেন্ট, অর্থাৎ ইকুইপমেন্টের যে ক্রয় মূল্য সেটা বসবে, আনুষঙ্গিক খরচ থাকলে এখানে যোগ করব, যেহেতু এই প্রশ্নে আনুষঙ্গিক কোনো খরচ নেই সেজন্য যোগ হয়নি। এরপর ডিপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করব, কস্ট প্রাইস থেকে রিসিডিউয়াল ভ্যালু কি করব, বিয়োগ করব, তাহলে আমরা অবক্ষয়যোগ্য মূল্য নির্ণয় করলাম। অবক্ষয়যোগ্য মূল্য নির্ণয় করার পর আমরা অবক্ষয় নির্ণয় করব। ডেপ্রিসিয়েশন পার ইয়ার যখন আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েবল ভ্যালুকে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করব, যেহেতু আমাদের অবশ্যযোগ্য মূল্য হচ্ছে 1,52,000 টাকা, তাকে ইউজফুল লাইফ দেওয়া আছে, ইউজফুল লাইফ 4 ইয়ার্স 4 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল যত আসে তত বসবে। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবক্ষয় নির্ণয়। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবক্ষয় নির্ণয় শিখেছি। সরলরৈখিক পদ্ধতিতে যেহেতু প্রতি বছর অবক্ষয় কি থাকবে, সমান থাকবে, একবার নির্ণয় করলে আর নির্ণয় করতে হবে না, প্রত্যেক বছর, অর্থাৎ 2017 সালের জন্য হবে 38,000 টাকা, 18 সালের জন্য 38,000, 19 সালের জন্য 38,000, 20 সালের জন্য কি 38,000, অর্থাৎ প্রতি বছর অবক্ষয়ের পরিমাণ কি থাকবে, সমান থাকবে। সরলরৈখিক অথবা স্ট্রেট লাইন মেথডে যখন আমরা কি করব, অবক্ষয় নির্ণয় করব। প্রশ্নে যদি বলা হয় সাম অফ ইয়ার ডিজিট
মেথডে অবচয় নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের দুইটা বিষয় লাগবে। প্রথম লাগবে অবচয়যোগ্য মূল্য, ডিপ্রিসিয়েবল ভ্যালু, যেটা আমরা অর্থাৎ এর পূর্বে নির্ণয় করেছি। কিভাবে? স্ট্রেট লাইন মেথডে আমরা নির্ণয় করেছি 1,52,000 হয়েছে। আরেকটি হচ্ছে সাম অফ ইয়ার্স ডিজিট, অর্থাৎ বর্ষ সংখ্যার সমষ্টি, অর্থাৎ যতগুলো বছর থাকবে ততগুলো যোগ করে যোগফল নির্ণয় করতে হবে। তো যোগফল নির্ণয় করার নিয়ম হচ্ছে, যেমন এখানে 4 ইয়ার্স আছে, তাহলে 4 থেকে 1 পর্যন্ত যোগ করব। 4, 3, 2, 1 এর যোগফল, এটা হচ্ছে বর্ষ সংখ্যার যোগফল বা সমষ্টি। এটা এভাবে নির্ণয় করতে পারি, যদি এখানে 10 থাকতো তাহলে 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 হতো। এভাবে আমরা নির্ণয় করতে পারি। আরেকটু হচ্ছে সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, n ইন্টু n প্লাস 1। n বলতে যত বছর দেওয়া থাকবে আর তাকে 2 দিয়ে ভাগ করব। যেহেতু এখানে 4 আছে তাহলে 4 বসবে, আর 4 এর সাথে 1 যোগ করলে 5, 2 দিয়ে ভাগ। এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে নির্ণয় করা যায় দ্রুত। যেমন 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, 5 দুগুণে 10। তাহলে এখানে সাম অফ ইয়ার ডিজিট মেথডে যখন আমরা অবচয় নির্ণয় করব, সেক্ষেত্রে কি করব? এই বছরগুলো যোগ করব, অর্থাৎ যত বছর থাকবে তত থেকে শুরু করে ক্রমান্বয়ে কমতে থাকবে, 1 পর্যন্ত যোগ করব। যোগ করলে যত আসে তত হবে সাম অফ ইয়ার্স ডিজিট, বর্ষ সংখ্যার যোগফল। এবার পরবর্তীতে অবচয় যখন আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে আসবে এখানে বসবে অবচয়যোগ্য মূল্য, ডিপ্রিসিয়েবল ভ্যালু, অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য আছে আমাদের 1,52,000 টাকা। তাকে এই বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করব। বর্ষ সংখ্যার সমষ্টি হচ্ছে 10, এই 10 দ্বারা ভাগ করব। আর যখন আমরা 2017 সাল নির্ণয় করব, তখন সর্বোচ্চ যে সবচেয়ে বড় সংখ্যাটি থাকবে, বছর যত বছর থাকবে তত দিয়ে গুণ। এখানে যেহেতু 4 আছে 4 বসবে। যদি 10 ইয়ার্স থাকতো প্রথমে 10 বসতো। এরপর এখানে একটা ফলাফল আসবে। এবার যখন 2018 সালে এই অংশ ঠিক থাকবে, অবচয়যোগ্য মূল্য বসে যাবে, বর্ষ সংখ্যার যোগফল নিচে বসবে, এখানে 1 কমে যাবে, 4 এর পর আসবে 3। এরপর যখন আমরা তৃতীয় বছরে নির্ণয় করব, তখন এখানে পরিবর্তন আসবে, অর্থাৎ এখানে 1,52,000 ঠিক থাকবে, আর 10 ঠিক থাকবে, এখানে আসবে 2, আর সর্বশেষ 1,52,000 এখানেও ঠিক থাকবে, এখানেও 10, এখানে আসবে 1। অর্থাৎ বর্ষ সংখ্যা ক্রমান্বয়ে কি কমতে থাকবে। যেহেতু এখানে 4 ইয়ার্স আছে সেজন্য 4 লিখেছি, 4, তারপর আসবে 3, এরপর আসবে 2, তারপর 1, এভাবে কমবে। এরপর এখানে আমরা কি করব? 1,52,000 কে 10 দিয়ে ভাগ করব, 4 দ্বারা গুণ করে এখানে লিখব। লিখলে যত আসে, যেমন এখানে আসতে পারে 60,800। এরপর এখানে ভাগ করলে যত হয়, বিশেষ করে ভাগ করে গুণ করব। এভাবে আমরা কি করব? নির্ণয় করতে পারবো।